দেশব্যাপী আজ থেকে এইচএসসিতে অনলাইন ভর্তি কার্যক্রম শুরু। ফরম পূরণে ধীরগতির অভিযোগ। পছন্দের কলেজে ভর্তি নিয়ে শঙ্কা শিক্ষার্থীরা। সুইফট নেটওয়ার্ক ব্যবহার করেই চুরি হয় অর্থ সোনালী ব্যাংকের। জানালো রয়টার্স। তুরস্কের অসহযোগিতার কারণে ওই অর্থ উদ্ধার সম্ভব হয়নি বলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। পাবনায় নির্বাচনী সহিংসতায় গত এক সপ্তাহে সদস্য প্রার্থী সহ দুজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা। জনমনে আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের আশ্বাস। ১.৫ বছরে জঙ্গি হামলায় সারা দেশে ৪৪ জন নিহত। মাত্র ৪ মামলায় চার্জশিট জমা। সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে অনাস্থা বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। এবং রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে মৌসুমি ফল লিচু। যোগান বেশি হওয়ায় দাম কম বলছেন ব্যবসায়ীরা। কম দামে দারুণ খুশি ক্রেতারা। সময় সংবাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। দেশব্যাপী আজ থেকে শুরু হয়েছে এইচএসসির অনলাইনে ভর্তি কার্যক্রম। এবার দ্বিতীয়বারের মতো এই পদ্ধতিতে কলেজগুলোতে ভর্তি হচ্ছেন শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে অনলাইনে ভর্তির জন্য সাইবার ক্যাফেগুলোতে ভিড় করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। প্রথম দিকে সার্ভারে কিছু সমস্যা থাকলেও সময় গড়াতেই স্বাভাবিক হতে শুরু করে ভর্তি কার্যক্রম। এ সময় শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুসারে অনলাইনে 10টি এবং মোবাইলে এসএমএস এর মাধ্যমে আরও 10টি কলেজের ভর্তি ফরম পূরণ করেন তারা। আগামী 16 জুন জানা যাবে এর ফলাফল। এদিকে ফরম পূরণ করলেও ভালো এবং পছন্দের কলেজে ভর্তি হওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সবার প্রথমে আসি যাতে ভালো কলেজে অ্যাপ্লাই করতে পারি অনলাইনে। এখানে ভিড় অনেক, এজন্য দেরি হচ্ছে, অপেক্ষা করছে। যে 1 ঘন্টার মতো হয়ে গেছে। এখন অনেকক্ষণ স্লো কাজ চলতেছে, তো কাজ খুবই ধীরগতি। একটু ফাস্ট হলে সুবিধা হতো আর কি, তাড়াতাড়ি করা যেত। অনলাইনে ফর্ম ফিলআপটা ভালো, কারণ অন্য টাইমে ফর্ম নিতে অনেকক্ষণ ওয়েট করতে হতো। এখানে ফর্ম ফিল আপ করে দিলেই হয়ে যায়। দর্শক, এই মুহূর্তে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে আছেন তরিকুল হাসান আশিক এবং চট্টগ্রামের চকবাজারে আছেন আমাদের রিপোর্টার কমল দে। ভর্তি কার্যক্রম সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি আশিকের কাছে। আশিক, বাবু, আপনি জানেন যে আজকে সকাল 9টা থেকে 2016-17 শিক্ষাবর্ষের কলেজের যে ভর্তি কার্যক্রম সেটি শুরু হয়েছে। মূলত অনলাইন এবং মোবাইলের মাধ্যমে এসএমএস এর তাদের যে ভর্তি প্রক্রিয়া সেটা চলার কথা থাকলেও আমরা সকাল থেকে বিভিন্ন কলেজ ঘুরেছি। আমরা দেখেছি যে সেখানে যে তাদের যে ভর্তি কার্যক্রম ছিল, তারা বিভিন্ন কলেজগুলিতে আসছেন, তারপরেও তারা জানার চেষ্টা করছেন যে তাদের যে প্রক্রিয়াটি রয়েছে তারা সেই প্রক্রিয়ায় আসলে কতটুকু স্পষ্টভাবে ভালোভাবে তারা তাদের পছন্দের কলেজগুলিতে ভর্তি হতে পারবে। তো এই বছর আপনারা জানেন যে 20টি কলেজে, তাদের পছন্দের 20টি কলেজে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাচ্ছেন এবং ভর্তির সুযোগ পাচ্ছেন বলে ভর্তির আবেদনের সুযোগ পাচ্ছেন তারা। এবং সেক্ষেত্রে তাদেরকে অনলাইনে প্রথমে 10টি কলেজের আবেদন করতে হবে টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে অর্থ পরিশোধ করে, এবং পাশাপাশি তাদেরকে যে মোবাইলে এসএমএস এর মাধ্যমে যে অর্থটা পরিশোধ করতে হবে আরো 10টি কলেজের জন্য। সেক্ষেত্রে তাদেরকে আবার প্রত্যেকটির জন্য 120 টাকা করে আবার তাদেরকে পরিশোধ করতে হবে। তো তারপরেও আমরা বিভিন্ন কলেজে সকাল থেকে ঘুরেছি। আমরা ঘুরে ঘুরে দেখেছি যে কলেজ থেকে বা যেসব স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেখানেও সেই যে ছাত্রছাত্রীরা সেসব স্কুল থেকে বের হয়েছেন তারাও সেসব স্কুলে আসছেন যে তারা তাদের যে পছন্দের কলেজে ভর্তির জন্য কি কি পদ্ধতি অনুসরণ করতে পারেন। তারা এই বিষয়গুলিও আপনারা জানেন যে তারা জানার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীদেরকেও তাদের যে শিক্ষকরা রয়েছেন তারা সেই পরামর্শগুলি দিচ্ছেন। এবং আমরা এও দেখেছি যে তারা তাদের মোবাইল ফোনের যে ইন্টারনেটের মাধ্যমে তারা তাদের এই অনলাইনের যে ভর্তি কার্যক্রম সেটি সম্পন্ন করার চেষ্টা করছেন। এছাড়াও আমরা বিভিন্ন এলাকার যে সাইবার ক্যাফেগুলোতে ঘুরেছি এবং সেখানেও আমরা দেখেছি যে শিক্ষার্থীরা তাদের ভর্তি প্রক্রিয়ার যে আবেদন প্রক্রিয়া সেটি সম্পন্ন করার চেষ্টা করছেন। তো বাবু, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আশেক।
বন্দরনগরী চট্টগ্রামে যে অনলাইনে ভর্তি পড়ানোর যে প্রক্রিয়া চলছে তার প্রথম দিনে কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। বিশেষ করে সকাল 10টায় থেকে অনলাইন ফর্ম পূরণ শুরু হলো, কিন্তু আমরা যতটুকু জানি সার্ভারের ধীরগতির কারণে কিন্তু শিক্ষার্থীরা 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করেও কিন্তু কোনো তারা ফর্ম ফিল আপ করতে পারেনি। আপনি জানেন যে আজ থেকে সকাল 10টা থেকে শুরু হয়েছে মূলত এই শিক্ষা বোর্ডের যে প্রক্রিয়াটি অনলাইনে। আপনি জানেন সকাল অনলাইনে 10টি এবং মোবাইল SMS এর মাধ্যমে আরো 10টি অর্থাৎ 20টি তারা কলেজ চয়েস করতে পারবে, সেখান থেকে তারা তাদের পছন্দের কলেজে ভর্তির সুযোগ পাবে। এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে সকালে আমরা দেখেছি যে ধীরগতি সার্ভারের মধ্যে সার্ভারে প্রবেশ করতে পারছিল না, এবং এমনকি সার্ভারে প্রবেশের সুযোগ পেল যে টাকাটা যে দেওয়া আছে 150 টাকা কেটে নেবে, সে টাকারও কোনো কনফার্মেশন আসছিল না। এর ফলে কিন্তু প্রায় 2 থেকে আড়াই ঘন্টার বেশি সময় ধরে শিক্ষার্থীরা অপেক্ষা করছে। এখন পর্যন্ত কিন্তু এমন কোনো দীর্ঘগতির তারা কোনো সফলতা পায়নি। এক্ষেত্রে যারা ব্যবসায়ীরা রয়েছেন, ব্যবসায়ীরা বলছেন সরকারের নিয়ম অনুযায়ী 150 টাকা করে তাদের ফিস কাটার কথা থাকলেও তারা 250 টাকা করে নিচ্ছেন, তারা 100 টাকা নিচ্ছেন সম্মানী হিসেবে। তারা বলছেন তারা যেটুকু লাভের আশা করেছিল তাদের প্রথম দিন হিসেবে, কিন্তু সার্ভারের ধীরগতির কারণে তারা কেউ শিক্ষার্থীরা যেহেতু ফর্ম ফিল আপ করতে পারছে না, তাদের ব্যবসাটা হচ্ছে না। অপরদিকে শিক্ষার্থী এবং যারা অভিভাবক রয়েছেন ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছেন এখানে এসে, কিন্তু তারা বলছেন তারা কোনো ক্রমে তাদের সার্ভারে প্রবেশের সুযোগ পেল, পরে যখন টাকাটা কেটে নেওয়া হয় তখন টাকাটা কেটে নেওয়ার কনফার্মেশন আসে। এর ফলে কিন্তু আমরা দেখেছি সেখানে যে ভিড়টি শিক্ষার্থীদের সে ভিড় কিন্তু সকাল থেকে তীব্র থেকে তীব্রতর হচ্ছে, অর্থাৎ শিক্ষার্থীরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, তারা কিন্তু তাদের ফর্ম ফিল আপ করতে পারছে না। নিয়মের মধ্যে নিয়মের যেটি বলা হয়েছে এবার গতবার মূলত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় শিক্ষা অনলাইনে ভর্তি প্রক্রিয়াটি শুরু করেছিল, কিন্তু গতবারে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল, একজনের ফর্ম আরেকজন পূরণ করে নেওয়া। এবার কিন্তু সে হয়তো ফর্ম পূরণের ব্যবস্থা না থাকলেও কিন্তু এই যে ধীরগতির কারণে প্রথম দিনে অনেকটা ব্যর্থতা হচ্ছে এবং শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা দেখেছি এই চকবাজার এলাকায় যে আমি যে মার্কেটে রয়েছে সেই মার্কেটে প্রায় 30টির বেশি দোকান রয়েছে, সবগুলো দোকানে কিন্তু এরকম উপচে পড়া ভিড় সকাল থেকে যেমন ছিল এখন হয়তো সময় যত গড়াচ্ছে ভিড় তত বাড়ছে, অর্থাৎ শিক্ষার্থীরা 100 টাকা বাড়তি দিয়েও তারা ফর্ম ফিল আপ করতে পারছে না শুধুমাত্র সার্ভারের ধীরগতির কারণে। তো বাবু আশিক, এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে অনলাইনে ভর্তি সর্বশেষ। দর্শক, ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে তরিকুল হাসান আশিক এবং চট্টগ্রামের চকবাজার থেকে কমল দে জানাচ্ছিলেন অনলাইন ভর্তি কার্যক্রমের খবরাখবর। চলে যাচ্ছি পরের খবরে। 2013 সালে সুইফটের নেটওয়ার্ক ব্যবহার করে ভুয়া বার্তা পাঠিয়ে সোনালী ব্যাংকের $2,50,000 অর্থ চুরির ঘটনা ঘটেছিল বলে জানিয়েছে রয়টার্স। সোনালী ব্যাংক কর্তৃপক্ষের বরাত দিয়ে এই সংবাদ সংস্থা আরও জানায়, তুরস্কে পাচার হওয়া এই অর্থ এখনো পর্যন্ত উদ্ধার সম্ভব হয়নি বলেও জানিয়েছে তারা। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্তের বরাতে রয়টার্স জানায়, হ্যাকাররা ব্যাংকের কম্পিউটারে কি লগর সফটওয়্যার ব্যবহার করে পাসওয়ার্ড হাতিয়ে নেয়। পরে সুইফটের মাধ্যমে তারা অন্য একটি দেশে ডলার স্থানান্তর করে। পরবর্তীতে চুরি যাওয়া অর্থ তুরস্কে পাচার করা হয়েছে জানা গেলেও তা ফেরত পাওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। এদিকে অর্থ চুরির ওই ঘটনার পর 2 জনকে গ্রেফতার করা হলেও পরে তাদের ছেড়ে দেয় বাংলাদেশ পুলিশ। এবছর বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির ঘটনার পর নতুন করে সোনালী ব্যাংকের অর্থ চুরির ঘটনার তদন্তে নেমেছে তারা। 2013 সালে সোনালী ব্যাংকের $2.5 কোটি অর্থ চুরির ঘটনা সঠিক মন্তব্য করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত বলেছেন, তুরস্কের অসহযোগিতার কারণে এ অর্থ উদ্ধার সম্ভব হয়নি। সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মতোই সুইফটের নেটওয়ার্ক ব্যবহার করে ভুয়া অর্ডারের মাধ্যমেই এই অর্থ পাচার করে হ্যাকাররা। ইন্টারন্যাশনালি এটা সুইফটের মাধ্যমে হয়, কাজে এটা সুইফটের মাধ্যমে হয়েছে এবং এটা হ্যাকিং ধরনেরই হয়েছে, কারণ এটা আমাদের যে কর্মকর্তা তাদের পাসওয়ার্ডটা যেভাবে হোক তারা জানতে পারছে, জেনে ওই পাসওয়ার্ড দিয়ে ফলস তথ্য দিয়ে আমাদের ব্যাংকের মাধ্যমে করে নেয়, অন্য ইয়া থেকে তারা ওই আমাদের লন্ডন ব্রাঞ্চে পাঠাচ্ছে। লন্ডন ব্রাঞ্চের একটু ভুল আছে, তারা সেকেন্ড 2টা স্টেপ নিয়েছিল, প্রথম স্টেপটা সাকসেসফুল হয়েছে, সেকেন্ডটা আমরা ধরে বলছি। যে ব্যাংকে ঘটনা, যে ব্যাংকে টাকাটা গেছে সেখানে চিঠি দেওয়া হয়েছে, এগুলো সব স্টেপ নেওয়া হয়েছে। আমরাও করছি, সাইমেলটেনিয়াসলি সেন্ট্রাল ব্যাংকও করেছে এবং মিনিস্ট্রিকেও সব জানানো হয়েছে। তুরস্কের পক্ষ থেকে তারা তো জানে, আমরাই টেস্ট করছি, আমরা তো বললাম আমরা টেস্ট করে আমরা তাদের লিখছি, কিন্তু তারা ওই করছি দেখছি এইটুকুই। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে পাবনায় প্রচারণার সঙ্গে বাড়ছে উত্তাপ, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে সহিংসতা। গত এক সপ্তাহে সদস্য প্রার্থী সহ 2 জনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ অবস্থায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। তবে এসব ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করে পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেষ্ট তারা।
এম এ আসাদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে লাশ হয়ে ঘরে ফিরতে হলো পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কুদ্দুস মুন্সি সমর্থক আবুল কালামকে। স্বজনদের অভিযোগ 24 মে প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে বসেছিলেন কালাম। এ সময় তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। সে হামলায় আহত হন আরো বেশ কজন। এর আগে একই কায়দায় 22 মে উপজেলার গয়েশপুর ইউনিয়নের সদস্য প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহিমকেও হত্যা করা হয়। জেলার অন্যান্য ইউনিয়নেও প্রতিদিনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। আর নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা ততই বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। সরাসরি আসে 10 সালার এই কথা করার সাথে গুলি করছে। 20-50 জন লোক আসে এখানে আমার অফিসে ভাঙচুর করেছে, ভাঙচুর করে মারধর করেছে। যে অবস্থা আমরা দেখছি তাতে অনেক জনগণই ভোট কেন্দ্রে যেতেই পারবে না। তবে পুলিশ বলছে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যা যা করার তাই আমরা করছি। বাই দিস টাইম দু এক জায়গায় অস্থায়ী ক্যাম্প দেওয়া হয়েছে এই নির্বাচনী সহিংসতা কমানোর জন্য। 28 মে পঞ্চম ধাপে জেলার ঈশ্বরদী ও সাঁথিয়া উপজেলার 16টি ইউনিয়নে এবং চৌঠা জুন ষষ্ঠ ধাপে সদর ও চাটমোহর উপজেলার 16টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, পাবনা। গেল 1.5 বছর ধরে দেশে বেড়ে চলেছে জঙ্গি হামলা ও হত্যার ঘটনা। পুলিশ মহাপরিদর্শকের দাবি, বেশিরভাগ ঘটনারই আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছেন তারা। কিন্তু ঘটনা বিশ্লেষণে দেখা যায় মাত্র 4টি হত্যাকাণ্ডের চার্জশিট দিতে পেরেছে পুলিশ। অপরাধ বিজ্ঞানীদের মতে তদন্ত সঠিক না হওয়ার কারণেই আসামি গ্রেফতারের পরও চার্জশিট দিতে দেরি হচ্ছে। এই অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলছেন, এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে না পারলে অনাস্থা তৈরি হবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত 13টি হামলার ঘটনায় নিহত হয়েছেন 14 জন। এদের মধ্যে হিন্দু মঠের পুরোহিত, বাউল সাধক, মাজারের খাদেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র, ধর্মান্তরিত খ্রিস্টান, শিয়া সম্প্রদায়ের নেতা, পীরের অনুসারী ও পীর, দর্জি, সমকামী অধিকার বিষয়ক পত্রিকার সম্পাদক, নাট্যকর্মী এবং চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। সব মিলিয়ে গেল 16 মাসে 42টি হামলায় 44 জন নিহত হয়েছেন। এদের মধ্যে আইএস 26টির এবং আনসার আল ইসলাম 8টির দায় স্বীকার করেছে বলে দাবি করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। এর মধ্যে 34টির মূল রহস্য উদ্ঘাটন হয়েছে বলে দাবি পুলিশের। গ্রেফতার করা হয়েছে 146 জনকে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন 49 জন। কিন্তু গত বছর সংঘটিত 4টি মামলার চার্জশিট দিতে পারলেও চলতি বছরের হত্যাকাণ্ডগুলোর একটিরও চার্জশিট জমা পড়েনি এখনো। চার্জশিট প্রস্তুত করতে হলে অনেক ফ্যাক্টর কাজ করে, যে ওরা স্বীকার করছে, কিন্তু ওদের স্বীকারোক্তি যেটা আদালতে দেওয়া হয়েছে এটার সাথে করবর্ষণ করে অন্যান্য বিষয়গুলি যোগসূত্র করতে হবে। কাজে এগুলির জন্য সময় নিয়েছে। পূর্ণাঙ্গ একটি যাতে ত্রুটিহীন অভিযোগপত্র দাখিল করা যায় সেজন্য সময় নিচ্ছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলছেন, জনমনে নিরাপত্তাবোধ নিশ্চিত করতে হলে এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু সুরাহা প্রয়োজন। আর এজন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন তারা। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে এটা নিরাপত্তা দেওয়া, আসামিদের খুঁজে বের করা। এটার ব্যাপারে আমরা সংসদীয় কমিটি অত্যন্ত শক্তভাবেই বলেছি যে আমরা এর একটা ব্যবস্থা চাই, যেমন করি হোক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তদন্তটা করেন সেই তদন্তটা অনেক ক্ষেত্রেই সুষ্ঠুভাবে হয় না, সেটা ত্রুটিপূর্ণ হয়। তাহলে পরে আপনি ন্যায় বিচার কিভাবে নিশ্চিত হবে? তবে এসব হত্যাকাণ্ড ও নাশকতার জন্য শুধু ধর্মীয় উগ্রবাদীদের দোষারোপ না করে রাজনৈতিক ও সামাজিক ভাবেও সচেতনতা বাড়ানোর প্রতি জোর দিয়েছেন তারা। সাময়িক কিছু ব্যবস্থা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। 2 কিশোরীর ব্যক্তিগত দৃশ্য ধারণ মামলায় কোনো অগ্রগতি নেই, উদ্ধার হয়নি ভিডিও চিত্রটিও। ক্যামেরার সামনে কথা বলতে নারাজ পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সকাল 10টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানে তিনি যাত্রা করেন। দেশটির ইসেসিমোতে G7 আউটরিচ কর্মসূচিতে অংশ নিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের আমন্ত্রণে এই সফর। এই প্রথম জাপানের বিশেষ উদ্যোগে বিভিন্ন বিবেচনায় বাংলাদেশ, ইন্দোনেশিয়া সহ 7টি দেশের সরকার প্রধানদের সঙ্গে সমকালীন কয়েকটি মুখ্য উন্নয়ন বিষয়ে G7 নেতাদের খোলামেলা আলোচনা হবে। এছাড়াও আগামী 28 মে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার কথা রয়েছে। টোকিওতে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব চ্যান্সেরি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। এই মুহূর্তে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় আছেন আমাদের সহকর্মী জুবায়ের ফয়সাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের। বাবু, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন আমি এখন অবস্থান করছি মহাখালী থেকে এয়ারপোর্ট উত্তরের যে রাস্তাটি বনানী ফ্লাইওভার ফুটওভার ব্রিজের উপরে, এবং আমি সকাল থেকেই আপনার জ্যামটা দেখছি। আপনার ঢাকা শহরে যে যানজট রয়েছে, এবং সময় সংবাদের একটি গাড়ি সকাল 10:20 কিন্তু বাংলা মোটর থেকে রওনা দেয়, এবং প্রত্যেকটি সিগন্যালে কিন্তু আমরা বাধাগ্রস্ত হই, এবং এই সিগন্যালগুলো পেরিয়ে আমাদেরকে এই মহাখালী পার হয়ে বনানী পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে প্রায় 2 ঘন্টা। এবং এখানে আমি আপনাদেরকে একটি জিনিস জানিয়ে রাখি, ঢাকার প্রত্যেকটি রাস্তায় কিন্তু আজকে সকালে তীব্র যানজট ছিল, এবং যে যানজটের কারণে নগরবাসীর কিন্তু বেশ একটু দুর্ভোগে পড়তে হয়েছে। এই মুহূর্তে বনানীর যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, দুই পাশেই কিন্তু রাস্তায় গাড়ির ভিড় আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়, এবং একটু আগে আমরা আরও লক্ষ্য করেছি জাহাঙ্গীর গেট থেকে মহাখালী পর্যন্ত রাস্তা এবং ফ্লাইওভারের উপরেও তীব্র যানজট ছিল। মূল ব্যাপারটি হলো সকালে অফিস আদালতগামী যে মানুষগুলোর ভিড়, সেই চাপ এবং ব্যক্তিগত গাড়ির যে চাপ, সেটার প্রভাবে কিন্তু ঢাকা শহরে যানজটটি হয়েছে। আপনারা আমাদের ছবিতে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, সেখানেও আপনারা দেখবেন যে গণপরিবহনের তুলনায় ব্যক্তিগত গাড়ির সংখ্যাই কিন্তু বেশি। এই কারণেই কিন্তু ঢাকা শহরে যানজটের পরিমাণ দিন দিন বাড়ছে বলেও আমরা ভুক্তভোগীদের কাছ থেকে জানতে পেরেছি। আরেকটি ব্যাপার, যে অ্যাম্বুলেন্সগুলো যাওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স, সেগুলো যাওয়ার ক্ষেত্রে আসলে এই যানজটের মধ্যে কোনো উপায় থাকে না, এবং সেক্ষেত্রে যদি কোনো ক্রিটিক্যাল রোগী অ্যাম্বুলেন্সে থেকে থাকেন তো তার জীবন আশঙ্কা থেকে যায়। সেক্ষেত্রে আমরা একটি অ্যাম্বুলেন্স দেখেছিলাম, সেখানেও আমরা লক্ষ্য করেছি যে তাদের একটা দুর্ভোগের চিত্র, এবং তারা যেটি বলতে চাচ্ছেন যে অন্তত জরুরি গাড়িগুলো, অ্যাম্বুলেন্স মতো জরুরি যেসব গাড়িগুলো রয়েছে এবং জরুরি ঔষধ পরিবহনকারী যেসব গাড়িগুলো রয়েছে, যাদের প্রয়োজনটা আসলে খুব দ্রুত লাগে, সেই গাড়িগুলো যাওয়ার জন্য যদি আলাদা কোনো লেনের ব্যবস্থা রাজধানীতে করা যায়, সেজন্য তারা আসলে ভেবে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন। আরেকটি ব্যাপার সেটি হলো যে বনানীর এই যে সিগন্যালটি, এই সিগন্যালে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মোটামুটি স্বাভাবিক গতিতেই গাড়ি চলছে, কিন্তু কিছুক্ষণ আগে সকাল 11টা সাড়ে 11টা পর্যন্ত কিন্তু এখানে আসলে স্বাভাবিক অবস্থা বিরাজ করেনি, এবং যে পরিমাণ যানজট সকাল থেকে ছিল, আমরা পরিসংখ্যান বা সময়ের হিসাবে যদি দেখি, আমি বাংলা মোটর থেকে আমাদেরকে কারওয়ান বাজার পর্যন্ত আসতে সময় লেগেছে 15 মিনিট, এবং কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত আসতে আমাদেরকে সময় লেগেছে প্রায় 18 মিনিট। এরপরে আমরা যখন ফার্মগেট ক্রসিংটা পার করলাম, সেখানে বিজয় সরণি পর্যন্ত আসতে কিন্তু আমাদের সেখানে অপেক্ষা করতে হয়েছে প্রায় 12-13 মিনিট। এবং আরেকটি ব্যাপার, যে বিজয় সরণি পার হয়ে মহাখালী দিকে আসা। আবারও অনলাইন ভর্তি কার্যক্রমের খবর। এইচএসসিতে অনলাইনে ভর্তির জন্য সাইবার ক্যাফেগুলোতে ভর্তি শিক্ষার্থীরা ভিড় করছেন। এই মুহূর্তে রাজশাহীর হেতেম খাঁ স্কুল মার্কেটে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি। বাবু, আপনি জানেন যে সারা দেশের মতো রাজশাহীতেও শুরু হয়েছে আজ থেকে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম। তো এই ভর্তি কার্যক্রমের সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে শিক্ষক এবং শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা কিন্তু বিভিন্ন এই লোকনাথ স্কুল মার্কেটের যে দোকানগুলো রয়েছে, এই অনলাইনে ফর্ম পূরণ করছেন, এবং তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত তাদের কিন্তু অনলাইনে এবার ফর্ম পূরণ করতে কোনো ধরনের সমস্যা বা ভোগান্তি পোহাতে হয়নি। গেল বছর কিন্তু এই ধরনের বেশ ঝটকি ঝামেলা পোহাতে হয়েছিল। তো আমি একটু বলে রাখি যে এই ভর্তি কার্যক্রম চলবে 9 জুন পর্যন্ত। 10টি কলেজে শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। 16 জুন ভর্তির তালিকা প্রকাশ করা হবে যে কে কোন কলেজে ভর্তি হতে পারলো, এবং 18 থেকে 30 জুন পর্যন্ত চলবে ভর্তি প্রক্রিয়া, এবং 10 জুলাই ক্লাস শুরু হবে শিক্ষার্থীদের কলেজ ভর্তির। তো এখন কিন্তু শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা তো তাদের সেরা 10টি কলেজে ভর্তির জন্য আবেদন করছেন, কিন্তু আসলে এই সেরা 10টি কলেজে তারা ভর্তি হতে পারবেন কিনা এটি নিয়ে কিন্তু তারা কিন্তু এক ধরনের দুশ্চিন্তার মধ্যে আছেন। তো তখনই তাদের এই দুশ্চিন্তা পূরণ হবে যখন এই তাদের যে পছন্দের কলেজগুলো রয়েছে সেগুলোতে ভর্তি হতে পারবে। এবার মূলত 17,000-এরও বেশি শিক্ষার্থী রাজশাহী শিক্ষা বোর্ডে A+ পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে। তো তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা শঙ্কা রয়েছে যে এত ভালো ফলাফলের পরও তাদের যে সর্বোচ্চ সেরা পছন্দের কলেজ রাজশাহী
রাজশাহী কলেজ, সেই কলেজে ভর্তি হতে পারবেন কিনা। এরপরই যে কলেজটি রয়েছে মেধা তালিকার দিক থেকে সেরা, সেটি নিউ ডিগ্রি কলেজ, সেটিতে ভর্তি হতে পারবেন কিনা। তবে অনেকে কিন্তু খুবই আশা প্রকাশ করেছেন, যেহেতু ফলাফলের দিক থেকে রাজশাহী শিক্ষা বোর্ড অনেকটা এগিয়ে, তো সেক্ষেত্রে তারা তাদের পছন্দের যে কলেজ সেটিতেই অবশ্যই ভর্তি হবে। এদিকে আমরা অভিভাবকের সাথেও কথা বলেছি, অভিভাবকরা যেটি বলছেন যে এখন পর্যন্ত আজকে যেহেতু ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, তারা দু একজন আছেন যারা আরো দু একদিন দেখতে চান, যেহেতু 9 তারিখ পর্যন্ত, আগামী মাসের 9 তারিখ পর্যন্ত এই ভর্তি কার্যক্রম চলবে, তো তারা আরো দু একদিন দেখার পরে এই নিয়মটা শেখার পরে হয়তো আরাম করে একদম স্বাচ্ছন্দ্যে তারা এই ভর্তি কার্যক্রম চালিয়ে যাবেন। এখন আমরা দেখানোর চেষ্টা করছি যে লোকনাথ স্কুল মার্কেটে এখানে কিন্তু কলেজের ভর্তির জন্য অনেক শিক্ষার্থী এসেছেন এবং তারা তাদের পছন্দের কলেজটি লিখে, তাদের পছন্দের কলেজটি বাছাই করে কিন্তু তারা এই ভর্তি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তো আসলে এইভাবেই কিন্তু কার্যক্রম আরো চলবে প্রায় বেশ কয়েকদিন এবং তারপর এই ভর্তির প্রক্রিয়া শুরু হবে। ভর্তি প্রক্রিয়া তালিকা প্রকাশ করা হবে 16 জন এবং 18 থেকে 30 জুন পর্যন্ত চলবে এই ভর্তি প্রক্রিয়া। আর আমাদের বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথেও কথা হয়েছে, তারা যেটি বলছেন যে গত বছর যে সমস্যাগুলো আসলে ছিল অনলাইনে ফর্ম পূরণের ক্ষেত্রে, এবার সেই সমস্যাগুলো যেন না থাকে, এই সমস্যাগুলোকে কাটিয়ে যেন শিক্ষার্থীরা একদম আরামে তাদের এই ফর্মগুলো পূরণ করতে পারেন এবং কলেজে ভর্তি করতে পারেন, সেই জন্যই কিন্তু তারা তৎপর রয়েছেন। তো বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তারা এমনটি বলছিলেন যে ভোগান্তি কমাতে তারাও কিন্তু তৎপর রয়েছেন। তো এইভাবেই আসলে বাবু চলছে রাজশাহীর যে ভর্তি কার্যক্রম, কলেজে ভর্তির, সেটি। দর্শক, রাজশাহী থেকে রিপোর্টার সাইফুর রহমান রকি জানাচ্ছিলেন অনলাইনে ভর্তি কার্যক্রমের খবর। চলে যাচ্ছি পরের সংবাদে। রংপুরে দুই বান্ধবীর কিছু ব্যক্তিগত দৃশ্য গোপনে মোবাইল ফোনে ধারণ করার ঘটনায় দায়ের করা মামলায় এখনো কোনো অগ্রগতি নেই। উদ্ধার হয়নি ভিডিও চিত্রটি এবং গ্রেফতার হয়নি বখাটে যুবকেরা। উল্টো তাদের হুমকিতে পরিবারটি এখন আতঙ্কগ্রস্ত। এই ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি এবং মানবাধিকার কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে ক্যামেরার সামনে পুলিশ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। দুই বান্ধবী বাথরুমে গোসল করার সময় মোবাইল ফোনে গোপন চিত্র ধারণের 6 দিন পর 12 মে পুলিশ থানায় মামলা রেকর্ড করলেও এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি বখাটে যুবকেরা। উদ্ধার হয়নি ভিডিও চিত্রটিও। আসামিরা প্রভাবশালী হওয়ায় একদিকে ভয়ভীতি, অন্যদিকে লোকলজ্জায় বাসায় অবরুদ্ধ হয়ে আছে পরিবারটি। আমরা স্কুলে যেতে পারতেছি না, রাস্তায় বের হলে সবাই হাসাহাসি করতেছে আমাদেরকে দেখে। ভিডিও যে করছে ওগুলো ইন্টারনেট ছাড়া ধমকি দেয়, ওগুলো যদি নিতে ছাড়ে তখন আমরা কি করব? লোকজনের মাধ্যমে ভয় দেখাচ্ছে যে তোমার মেয়ের বিবাহ হবে না, মামলা তুলে না দেয় তোমাদের আমরা ফজুল করব। এইভাবে আমি কি যে একটু অস্থিরতা আছে আমি এটা বলতে পারবো না। এরা তো প্রভাবশালী, এরা ধমকি দিয়েছে, হয়তো দেওয়ার পরে আর কেউ মুখ খুলতেছে না। স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টিকে ঘৃণ্য বলে মন্তব্য করে তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান। আর মানবাধিকার কর্মীদের দাবি দ্রুত ভিডিও চিত্রটি উদ্ধারের ব্যবস্থা করা। ভিডিও চিত্র যদি উদ্ধার না করা হয় তাহলে তো এই বিচারে এগোবে না। সেজন্য নিরপেক্ষভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে চার্জশিট দিয়ে মোকদ্দমার এটা আদালতে সোপর্দ করা হোক, এটি আমরা প্রত্যাশা করছি। এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষী ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করছি। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি বদরগঞ্জ থানা পুলিশ। তদন্ত শেষ না হওয়া তদন্ত করবো, তো এটা সবকিছু বলা সম্ভব না। গত 6 মে রংপুরের বদরগঞ্জ উপজেলার শঙ্করপুর মণ্ডলপাড়া গ্রামে স্কুল ছাত্রী দুই বান্ধবী গোসলের সময় মোবাইল ফোনে চিত্র ধারণ করে মাহমুদ ও জুয়েল নামের দুই বখাটে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। দেশে ক্রমাগতভাবে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। পুলিশ সদর দপ্তরের হিসেবে গত 6 বছরে দেশে 59,760টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী আত্মহত্যায় বর্তমানে বিশ্বে বাংলাদেশের অবস্থান 10ম, যা 2011 সালে ছিল 38তম। বিশেষজ্ঞরা বলছেন এই প্রবণতা প্রতিরোধে পারিবারিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি সামাজিকভাবে এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি।
এসএসসিতে পাশ না করায় বরিশালের শিক্ষার্থীর আত্মহত্যা কিংবা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মডেল সাবিরার আত্মহত্যা এমন অসংখ্য আত্মহত্যার সংবাদ প্রায় প্রতিদিনই আমরা গণমাধ্যমে দেখতে পাই। আর বছর শেষে এই তথ্যের পরিসংখ্যান আরো ভয়াবহ হয়ে দাঁড়ায়। এক পরিসংখ্যানে দেখা গেছে 2014 সালে সারা দেশে আত্মহত্যা করেছে 12,000 জন, সেখানে 2015 সালে সেই সংখ্যা দাঁড়ায় 14,000-এ, আর 2016 সালের প্রথম মাসেই এই সংখ্যা 2,500 ছাড়ায়। এর মধ্যে তরুণ ও কিশোর বয়সীদের এই প্রবণতা সবচেয়ে বেশি। আমরা দেখছি ইদানিংকালে কিশোর কিশোরীদের মধ্যে বা অল্প বয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা এবং প্রকরণ পরিবর্তিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি হিসাব মতে বাংলাদেশে প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে 7.8 জন মানুষ প্রতি বছর আত্মহত্যা করে থাকে। মানুষের সামাজিক ও ব্যক্তিগত বিচ্ছিন্নতার জন্য এ ধরনের প্রবণতা বাড়ছে বলে অভিমত মনোবিশেষজ্ঞের। একটা সময় ছিল যখন আমাদের সোসাইটিতে সাপোর্ট সিস্টেমগুলো অ্যাভেলেবল ছিল, একটা মানুষ বিপদে পড়লে আশেপাশে কারোর সাথে কথা বলতে পারতো। এখন তো সেটা নাই। যখন কষ্টের ঘটনাগুলো ঘটে তখন কষ্টগুলো মনের মধ্যে জমাট বাড়তে থাকে এবং রিলিজ হয় না। এক ধরনের হেল্পলেসনেস, হোপলেসনেস কাজ করে। এই ক্ষেত্রে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি আদর্শ সমাজ গড়ে তোলার উপর জোর দেন সমাজবিজ্ঞানীরা। রাষ্ট্রের মধ্যে আইনের শাসন তৈরি হতে হবে, সমাজে স্থিতিশীলতা আসতে হবে। জবাবদিহিতা যদি থাকে তাহলে পরে আমরা তখন দেখতে পাই যে এক ধরনের আদর্শ তৈরি হয়। এই আদর্শ একটা রোল মডেল তৈরি করে, পরিবারের মধ্যে শান্তি তখন তৈরি করে, এবং সুবিচার যখন আমি পাই তখন আমি মনে করি যে আমার বেঁচে থাকার একটা উদ্দেশ্য আছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কাউন্সেলিং এর ব্যবস্থা রাখলে এই প্রবণতা কমে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তখন আমি মনে করি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, অর্থনীতির শীর্ষ দেশগুলোর জোট G7 সম্মেলনে যোগ দিতে জাপানে জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা। 2 দিনের এ সম্মেলন শুরু হচ্ছে আজ। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন মৌসুমি ফল লিচু। তবে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন প্রচুর পরিমাণ যোগানের কারণে লিচুর দাম আর লাভের অঙ্ক দুটোই কমে গেছে তাদের। তবে এতে খুশি ক্রেতারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহী অঞ্চলে এখন গাছে গাছে ঝুলছে দেশি ও বোম্বাই জাতের লিচু। লালচে রং ধারণ করা লিচুর ভারে হেলে পড়েছে অধিকাংশ বাগানের ডালপালা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর লিচুর ফলন হয়েছে ভালো। বাগান থেকে নামিয়ে বাজারে বিক্রির জন্য তোলা হচ্ছে মৌসুমি সুস্বাদু এই ফলটি। ব্যবসায়ীরা বলছেন উৎপাদন বেশি হওয়ায় এবার প্রতি হাজার লিচু পাইকারি বিক্রি হচ্ছে 2,000 টাকায়। 220 থেকে 240 হাইস্ট আর কি ভালোটা, এটাই মার্কেট আমাদের এখানকার। বেচে উঠতে পারে ধরুন জানে বাছি কাঁচামাল বুঝতে পারেননি। বাগানে এত লিচু ধরেছে যে আপনি বাঁশ দিয়ে ঠেলা দিয়ে ঠেকে দিয়ে রাখতেছি। আর বাজারে ওঠার পর 100 লিচু খুচরা বিক্রি হচ্ছে আকার ভেদে 220 থেকে 250 টাকায়। আমদানি বেশি হওয়ায় লিচুর দাম কিছুটা কম হলেও সীমিত লাভের দেখা পাচ্ছেন ব্যবসায়ীরা। রাজশাহীতে তো লিচু ফলন বেশি হয়েছে, তারপরে অন্যান্য সাইডে লিচু ফলন হওয়ার কারণে রাজশাহীতে আমদানি প্রচুর হয়ে গেছে। এর জন্য আমদানির কারণে আরো দাম কম। আরেকবার দাম ছিল 3500-3600, আর সেই লিচু হচ্ছে 2000-2200। এবার অল্প লাভ হবে। 5 বছরের জন্য লিচু বাগান নিয়েছে, এই বছর হলো সামনে আল্লাহ দিলে হয়তো হবে। অন্যদিকে দাম সহনীয় পর্যায়ে থাকায় ক্রেতারা কিনে স্বস্তি পাচ্ছেন মৌসুমি এই ফলটি। সিজনাল ফল পরিবারের জন্য নিলাম, বাসায় লিচু সবাই মিলে খাওয়া আর কি। লিচুর মানটা ভালো এবার, অন্য বছর পোকার ভাবটা বেশি ছিল, আর দামও মনে হচ্ছে গত বছর একটু কমই আছে এবার আর কি। সাইজ ভালো, খেতে ভালোই লাগলো, মিষ্টি লাগলো, এবং গত বছর চেয়ে এবার দাম একটু কম লাগছে। জেলার 395 হেক্টর জমির বাগানে 2800 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 117তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে জেলা প্রশাসনের উদ্যোগে হচ্ছে নজরুল উৎসব। এই মুহূর্তে নজরুল মঞ্চে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন।
ঝাঁকড়াচুলের বাবরি দুলানো কবি, আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীর দ্বিতীয় দিনের অনুষ্ঠান আজ চলছে কবির স্মৃতি বিজড়িত সালের নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে। এখানে দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনের অনুষ্ঠান চলছে, আলোচনা সভা কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। আমরা দেখতে পাচ্ছি যে আলোচনা সভায় এখন বক্তব্য রাখছেন সংসদ সদস্য শরীফ আহমেদ। এরপর এই অনুষ্ঠানের যে সভাপতি ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি.এম. সালেউদ্দিন বক্তব্য রাখবেন এবং এর বক্তব্য রাখার মধ্য দিয়েই প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হবে এবং এর পরপরই শুরু হবে দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে এই যে প্রথম পর্বের অনুষ্ঠান আলোচনা সভায় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু আমরা এখানে এসে মঞ্চ থেকে ঘোষণায় জানতে পেরেছি যে শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। এখন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ময়মনসিংহের ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এছাড়া এখানে জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকি, সংসদ সদস্য শরীফ আহমেদ, সাবেক সংসদ সদস্য রেজা আলী এবং জেলা পরিষদের প্রশাসক জহিরুল হক খোকা, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন সহ অন্যরা উপস্থিত হয়েছেন এবং নজরুল স্মারক বক্তা হিসেবে আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং বক্তব্য রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আক্তার কামাল। এবং এই আলোচনা অনুষ্ঠান এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে, কিছুক্ষণ পরেই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আমি একটু বলে রাখতে চাই যে আসলে ত্রিশালের যে নজরুল, জাতীয় কবি নজরুলের যে বাল্য বিজড়িত ত্রিশাল, সেই ত্রিশালে অনেকটা জাঁকজমক ভাবেই এই নজরুল জয়ন্তীর অনুষ্ঠান পালিত হয়। আজ দ্বিতীয় দিনের অনুষ্ঠান চলছে এবং এখানে অনুষ্ঠান উপভোগ করতে দর্শনার্থীরা উপস্থিত হয়েছেন এবং প্রচুর দর্শক উপস্থিত হয়েছেন, তারা আলোচনা অনুষ্ঠান উপভোগ করছেন এবং এরপর সাথী অনুষ্ঠান উপভোগ করবেন। এছাড়াও বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিকেল 3টায় জন্ম জয়ন্তীর দ্বিতীয় দিনের অনুষ্ঠান হবে এবং কবির স্মৃতি বিজড়িত বিচ্ছুতিয়া ব্যাপারী বাড়ি এবং দারোগা বাড়িতে যে দুটি নজরুল স্মৃতি কেন্দ্র রয়েছে সেখানেও বিকেল 3টায় নজরুল জন্ম জয়ন্তীর দ্বিতীয় দিনের অনুষ্ঠান হবে। তো এই ছিল আসলে আমার কাছে নজরুল জয়ন্তীর অনুষ্ঠানের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। বাবু। দর্শক, ময়মনসিংহের ত্রিশাল থেকে নজরুল উৎসবের খবর জানাচ্ছিলেন রিপোর্টার হারুনুর রশিদ। এবার দেশের বাইরের খবর। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট G7 এর সম্মেলনে যোগ দিতে জাপানে জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা। জাপানের রাজধানী টোকিওর 300 কিলোমিটার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সি সীমায় বৃহস্পতিবার 2 দিনের এ সম্মেলন শুরু হতে যাচ্ছে। এর মধ্যে জাপানে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ইউরোপীয় কমিশনের চেয়ারম্যান জ্যাঁ-ক্লদ জাঙ্কার, IMF এর প্রধান ক্রিস্টিন লাগার্দে সহ বেশ কয়েকজন নেতা। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বৃহস্পতিবার সকালে জাপান পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে। G7 এর পার্শ্ব বৈঠকে অংশগ্রহণের জন্য 4 দিনের সফরে বৃহস্পতিবার জাপান যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের সম্মেলনে নিস্তেজ বৈশ্বিক অর্থনীতির বিষয়টি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। সরকারি কাজে বার্তা পাঠানোর ক্ষেত্রে ইমেইলের নিরাপত্তা ব্যবস্থা সংরক্ষণে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। ইমেইল সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান চালিয়ে বেশ কয়েকটি বিষয়ে দুর্বলতা খুঁজে পায় তারা। স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, হিলারি ক্লিন্টন সরকারি কাজে ব্যক্তিগত ইমেইল ব্যবহার করেছেন। এছাড়া সঠিকভাবে তথ্য সংরক্ষণের ক্ষেত্রে যে নিয়মটি মানা হয় তা ঠিকভাবে হয়নি বলেও জানিয়েছে তারা। এদিকে হিলারি ক্লিন্টন সরকারি কাজে ব্যক্তিগত ইমেল ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছেন। অন্যদিকে শুধু হিলারি ক্লিন্টন নয়, আরও বেশ কয়েকজন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও ইমেলের নিরাপত্তা ব্যবস্থা ঠিকভাবে রাখতে পারেননি বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশব্যাপী আজ থেকে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু। ফরম পূরণে ধীরগতির অভিযোগ শিক্ষার্থীদের, পছন্দের কলেজে ভর্তি নিয়ে শঙ্কা। সুইফট নেটওয়ার্ক ব্যবহার করেই অর্থ চুরি হয় সোনালী ব্যাংকের, জানালো রয়টার্স। তুরস্কের অসহযোগিতার কারণে ওই অর্থ উদ্ধার সম্ভব হয়নি বলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। পাবনায় নির্বাচনী সহিংসতায় গত এক সপ্তাহে সদস্য প্রার্থী সহ 2 জনকে প্রকাশ্যে গুলি করে হত্যা, জনমনে আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের আশ্বাস। 1.5 বছরে জঙ্গি হামলায় সারা দেশে 44 জন নিহত, মাত্র 4 মামলায় চার্জশিট জমা। সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে অনাস্থা বাড়বে বলছেন সংশ্লিষ্টরা।
এবং রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে মৌসুমি ফল লিচু। যোগান বেশি হওয়ায় দাম কম বলছেন ব্যবসায়ীরা। কম দামে দারুণ খুশি ক্রেতারা। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।